হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য। তো আজকে আমরা যে টপিকটা স্টার্ট করছি সেটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়েশন। তোরা এর আগে ইকুয়েশন সম্বন্ধে জেনে এসছিস যে ইকুয়েশন কাকে বলে না, যদি দুটো স্টেটমেন্ট তারা ইকুয়াল সাইনের দ্বারা কানেক্টেড থাকে তাহলে তাকে আমরা বলে থাকি ইকুয়েশন। সাপোজ আমি একটা ইকুয়েশন এখানে লিখছি যে 2x + 3y = 5, এটা একটা ইকুয়েশন। তার কারণ হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা কানেক্টেড আছে ইকুয়াল সাইনের দ্বারা। কিন্তু যদি আমরা এখানে ইকুয়াল সাইন না দিয়ে যদি ইনইকুয়ালিটির সাইন দিতাম, ইনইকুয়ালিটির সাইন কোনগুলো না, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু, এই চারটে সাইনের মধ্যে যদি কোনো সাইন আমি এখানে ইকুয়ালের জায়গায় দিতাম তাহলে এটা একটা কি হয়ে যেত না, লিনিয়ার ইনইকুয়েশন হয়ে যেত। লিনিয়ার কেন বললাম, তার কারণ এখানে যে ভেরিয়েবলগুলো আছে এক্স এবং ওয়াই তাদের পাওয়ারে কত হচ্ছে না, 1 হচ্ছে। সুতরাং আমি যদি এখানে ইকুয়ালের জায়গায় যদি গ্রেটার দ্যান দিই বা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একটা লিনিয়ার ইনইকুয়েশন ইন টু ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। কিন্তু তোদের এই চ্যাপ্টারে যে প্রবলেম আমরা সলভ করব সেগুলো সবই লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, তার মানে সেখানে অনলি এক্স বা অনলি ওয়াই থাকবে। কেমন? নেক্সট যেটা এখানে বলার সেটা হচ্ছে ইনইকুয়ালিটিজ অ্যামং রিয়াল নাম্বারস। তাহলে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইনইকুয়ালিটিজ অ্যামং রিয়াল নাম্বারস। রিয়াল নাম্বারের মধ্যে ইনইকুয়ালিটিটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি ইনইকুয়ালিটিজ অ্যামং রিয়াল নাম্বারস। তাহলে প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে a লেস দ্যান b। সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, এইভাবে এক্সপ্রেস করব। এটা কখন হবে, ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ। দেখ, a যদি b এর থেকে স্ট্রিক্টলি লেস দ্যান হয় তার মানে b মাইনাস এটা গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। তার মানে ইফ অ্যান্ড অনলি ইফ b মাইনাস a ইজ এ পজিটিভ রিয়াল নাম্বার। কেমন? এই ইফ অ্যান্ড অনলি ইফের মানেটা কি? এটা মানে হচ্ছে যদি a লেস দ্যান b হয় তাহলে b মাইনাস a পজিটিভ হবে, আবার যদি কেউ b মাইনাস a কে পজিটিভ কনসিডার করে তাহলেও সে বলতে পারবে a লেস দ্যান b হবে। যেহেতু বোথ সাইডটা ট্রু হয় ওই জন্য এই স্টেটমেন্টগুলোকে আমরা বলি ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট। এখানে তুই ইফ অ্যান্ড অনলি ইফকে IFF দ্বারাও লিখতে পারিস, একই ব্যাপার আর কি। সিমিলারলি আমি যদি 2 নম্বরে বলি যে a লেস দ্যান ইকুয়াল টু b, তাহলে এটা কি হবে, আমি এখন IFF দিয়ে দিলাম, এত বড় লিখবো না বলে। দেখ তখন কি হবে, এই যে জিনিসটা লিখেছি a লেস দ্যান ইকুয়াল টু b, মনে রাখবি যে এর মধ্যে দুটো জিনিস রয়েছে, আইদার a লেস দ্যান b মানে এই ঘটনাটা, অথবা a ইজ ইকুয়াল টু b। তার মানে যদি a লেস দ্যান b হয় তাহলেও সেটাকে আমি লিখতে পারি a লেস দ্যান ইকুয়াল টু b, আবার যদি a ইকুয়াল টু b হয় তাহলেও সেটাকে আমি লিখতে পারি a লেস দ্যান ইকুয়াল টু b। তার কারণ এই স্টেটমেন্টের মধ্যে অলরেডি দুটো স্টেটমেন্ট কানেক্ট রয়েছে। একটা স্টেটমেন্ট হচ্ছে a লেস দ্যান b আর একটা হচ্ছে a ইকুয়াল b। এই দুটোর কোনো একটা হলেই আমরা a লেস দ্যান ইকুয়াল টু b লিখতে পারবো। তার মানে যদি a লেস দ্যান b হয় তার মানে b মাইনাস এটা সেক্ষেত্রে পজিটিভ হবে, আর যদি a ইজ ইকুয়াল টু b হয় তাহলে b মাইনাস এটা 0 হয়ে যাবে। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ কি লিখবো, আইদার, ইফ অ্যান্ড অনলি ইফ আইদার b মাইনাস a ইজ পজিটিভ অর 0। কেমন? 3 নম্বরে চলে আসছি। 3 নম্বরে কি লিখব না, a গ্রেটার দ্যান b। এটা কখন হবে, তার মানে a মাইনাস b এখন পজিটিভ হবে, আগের বার b মাইনাস a লিখেছিলাম। তার মানে ইফ অ্যান্ড অনলি ইফ a মাইনাস b ইজ এ পজিটিভ রিয়াল নাম্বার। কেমন? আর 4 নম্বরে কি করব, a গ্রেটার দ্যান ইকুয়াল টু b। তার মানে এইটা কখন হবে না, আইদার a মাইনাস b গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ, অর a মাইনাস b ইজ ইকুয়াল টু 0 যখন ইকুয়াল হবে। সুতরাং এখানে লিখবো আমরা কি না, আইদার a মাইনাস b ইজ পজিটিভ অর কি লিখবো না, 0। কেমন? তাহলে এই গেল আমাদের
ইনইকুয়ালিটিস অ্যামং রিয়াল নাম্বারস। আমরা যে কোনো দুটো রিয়াল নাম্বার এ আর বি কে যদি কনসিডার করি তাহলে এটা পজিটিভ হতে পারে, দুটো নেগেটিভ হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, যা খুশি হোক না কেন আমরা এই ইনইকুয়ালিটিগুলো তার উপরে অ্যাপ্লাই করতে পারবো। এখানে এই ইনইকুয়ালিটিগুলো বলে এবং তার সাথে সাথে একটা দুটো করে এক্সাম্পল দিয়েছে, খুব সিম্পল এক্সাম্পল। যেমন ধর এই যে স্টেটমেন্টটা, এর একটা এক্সাম্পল হতে পারে কি না 2 less than 7, আমরা এই স্টেটমেন্টের একটা করসপন্ডিং এক্সাম্পল ধরতে পারি। এর একটা এক্সাম্পল কি হবে না, এইটা কিন্তু এর মধ্যেও আমরা লিখতে পারি, তার কারণ এটা মানে হচ্ছে আইদার লেস দ্যান অর ইকুয়াল, তার মানে কিন্তু আমরা লিখতেই পারি 2 less than equal to 7। আবার চাইলে আমরা এরকমও লিখতে পারি 4 less than equal to 4। এই দুটোই কিন্তু এই স্টেটমেন্টের করসপন্ডিং এক্সাম্পল। সিমিলারলি এখানে যদি আমি একটা লিখি, এখানে আমি একটা মাইনাস দিয়ে লিখছি, সাপোজ লিখলাম -2 greater than -3, এটা এর একটা এক্সাম্পল। আবার আমি লিখতে পারি এখানে কি না -5 greater than equal to -5 বা -5/3 greater than equal to -5/3, এর একটা এক্সাম্পল কিন্তু এইটা। কেমন? সুতরাং মনে রাখবি যে এই এক্সাম্পলটাও কিন্তু এর মধ্যে আসবে, আবার যদি ইকুয়াল হয় সেটাও এই স্টেটমেন্টের একটা এক্সাম্পল হবে, তার কারণ এখানে অলরেডি এটা ইনক্লুডেড আছে। কেমন? তাহলে এই জিনিসগুলো বলার পরে এগুলো মার্ক করে নিবি বইতে। নেক্সট আমি দেখাবো যে এই যে আমরা ইনইকুয়ালিটিটা বললাম রিয়াল নাম্বারের ওপর, সেটাকে যদি আমরা জিওমেট্রিক্যালি এক্সপ্রেস করতে চাই তাহলে সেটাকে কিভাবে এক্সপ্রেস করব। তার মানে হচ্ছে এখন রিয়াল লাইনের উপর আমরা এই ব্যাপারটাকে বোঝাতে চাই। দেখা যাক যে কিভাবে সেটাকে আমরা করতে পারি। তাহলে এখন আমরা ইনইকুয়ালিটিটাকে ডিফাইন করে নেব বা এটাকে বোঝাবো এখন কার ওপরে না রিয়াল লাইনের ওপরে। রিয়াল লাইনের ওপরে বোঝানো মানেই ব্যাপারটা এখন জিওমেট্রিক্যালি হয়ে যাবে। জিওমেট্রিক্যালি এই ইনইকুয়ালিটিগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেগুলো এখন আমরা দেখব। খেয়াল কর যে এই যদি ধর হয় আমাদের এক রিয়াল লাইন, সাপোজ ধর এখানে আমি এক্স লিখলাম, এখানে এক্স ড্যাশ লিখলাম। আমরা কি করছি, আমাদের তো দুটো রিয়াল নাম্বার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। মনে কর যে এই এ রিয়াল নাম্বারটাকে যে পয়েন্টটা এখানে রিপ্রেজেন্ট করছে সেই পয়েন্টটাকে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করলাম, আর স্মল বি কে ডিনোট করছে ধরে নে ক্যাপিটাল বি পয়েন্টটা। তাহলে যদি লেখা থাকে যে এ লেস দ্যান বি, তাহলে এখানে ইফ অ্যান্ড অনলি ইফ জিওমেট্রিক্যালি কি লিখবো না, এখন এটা নিশ্চয়ই এদিকে আছে আর বিটা এখানে আছে, তার মানে এখানে ক্যাপিটাল এ পয়েন্টটা আছে, এখানে ক্যাপিটাল বি পয়েন্টটা আছে, তার মানে ক্যাপিটাল এ ইজ টুয়ার্ডস লেফট টু ক্যাপিটাল বি। তার মানে ইফ অ্যান্ড অনলি ইফ কি লিখবো, ক্যাপিটাল এ ইজ towards left to capital B। সিমিলারলি আমরা যদি লিখতাম a less than equal to B, তাহলে এটা কি হতো, তাহলে এর মধ্যে দুটো কেস, আইদার a is towards left to B অথবা কি হতো না a and B আর কোইনসাইডস। তাহলে এখানে আমরা লিখতাম যদি ইকুয়াল হতো তাহলে পয়েন্ট দুটো কোইনসাইড করা যেত। তাহলে এখানে লিখবো আইদার a is towards left of B or A and B বা কমা দিয়ে লিখছি AB coincides। কেমন? তার মানে যদি A less than B হয় সেক্ষেত্রে ক্যাপিটাল A is towards left to of B, আর যদি সেক্ষেত্রে ইকুয়াল হয়ে যায় তাহলে এ আর বি কি হয়ে যাবে না কোইনসাইড করে যাবে পয়েন্ট দুটো। কেমন? দেখ এখানে পরিষ্কার এই ব্যাপারগুলো সব কিন্তু লিখে দিয়েছে যে অর বি অর এ কোইনসাইডস অর বি কোইনসাইডস উইথ এ আর কি, এ আর বি সেক্ষেত্রে কোইনসাইড করে যাবে। আবার যদি আমি লিখতাম যে এই বাকি দুটোর আমি লিখলাম না, বুঝতেই পারছি সেখানে কি লিখবো। আমি যদি লিখি গ্রেটার দ্যান বি তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ কি হয়ে যাবে, তার মানে এখন ছবিটা কি হয়ে যাবে না, এখন আমাদের এ যদি গ্রেটার দ্যান বি হয় তার মানে এইখানে স্মল এ থাকবে, এখানে স্মল বি থাকবে, এখানে ক্যাপিটাল এ থাকবে, এখানে ক্যাপিটাল বি থাকবে। তার মানে এ গ্রেটার দ্যান বি ইফ অ্যান্ড অনলি ইফ ক্যাপিটাল এ টুয়ার্ডস রাইট অফ ক্যাপিটাল বি। আর যদি স্মল এ গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল বি হতো তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ জিওমেট্রিক্যালি কি লিখতাম, আইদার ক্যাপিটাল এ টুয়ার্ডস রাইট অফ ক্যাপিটাল বি অর এ অ্যান্ড বি কোইনসাইডস। কেমন? নিশ্চয়ই বাকি দুটো আর লিখলাম না, বোঝা গেছে উল্টো সাইনটা আর কি। নেক্সট আমাদের এখানে বলেছে নোটের মধ্যে দুটো পয়েন্ট, সেই পয়েন্ট দুটোকে আমরা খেয়াল করব। তাহলে জিওমেট্রিক্যালি এই যে চারটে জিনিস হলো, এই চারটে জিনিসকে কিন্তু মার্ক করে নিবি। এইবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নোটের মধ্যে একটা পয়েন্ট বলেছে, খুবই সহজ একটা জিনিস এখানে ওরা বলে দিয়েছে। সেটা হচ্ছে কি না, যদি এ লেস দ্যান বি হয়
তাহলে এটাকে কিন্তু চাইলে কেউ এইভাবেও বলতে পারে যে বি গ্রেটার দ্যান এ, একই কথা আর কি, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। সিমিলারলি যদি এ লেস দ্যান ইকুয়াল টু বি হয় সেটাকেও কিন্তু কেউ লিখতে পারে বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। এই সিম্পল ব্যাপারটা নোটের মধ্যে লিখেছে আর কি, যে এটা লেখাও যায় আর এটা লেখা কিন্তু একই ব্যাপার। নেক্সট বলেছে লিনিয়ার ইনইকুয়েশন। তাহলে আমরা এখন কিছু লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলের এক্সাম্পল দেব। কিরকম হতে পারে নিজেরাই ভাব, যে লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল কিরকম হতে পারে। না প্রথমে আমাকে কি মানে একটা দুটো এক্সাম্পল নিয়ে যদি আমরা এক্ষেত্রে এখন ভাবি, সাপোজ একটা এক্সাম্পল এরকম নিলাম যে 2x প্লাস 3 গ্রেটার দ্যান 0, এটা একটা লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। কেউ লিখতেই পারে এরকম 5x মাইনাস 7/3 লেস দ্যান ইকুয়াল টু 5/11, এটাও একটা লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। তার মানে আমি যদি এখন জেনারেল ফর্মটা ভাবি তাহলে কি এরকম হবে না, একটা লিনিয়ার পলিনোমিয়াল নিতে হবে। লিনিয়ার পলিনোমিয়াল কেমন হয়, ax প্লাস বি হয়। তাহলে এইটা আইদার হবে গ্রেটার দ্যান 0, অথবা এটা হয়ে যাবে কি ax প্লাস বি লেস দ্যান 0, বা এটাকে লিখতে পারি ax প্লাস বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অথবা এটাকে লিখতে পারি ax প্লাস বি লেস দ্যান ইকুয়াল টু 0। এই চারটের ফর্মের মধ্যে কোনো না কোনো একটা ফর্ম হবে কি না লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলের জেনারেল ফর্ম। কেমন, জেনারেল ফর্মটাই চারটে ফর্মের মধ্যে কোনো না কোনো একটা অবশ্যই সেক্ষেত্রে হবে। তুই এই ফর্মগুলোকেও কিন্তু এইভাবে এক্সপ্রেস করতে পারবি। এটাকেও তুই ক্রস মাল্টিপ্লিকেশন করে সব একদিকে নিয়ে দেখবি যে এই ফর্মটায় পড়ে গেছে। কেমন, আচ্ছা নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট সেট। এই কথাটা তোরা আগে শুনিসনি, এই কথাটা ফার্স্ট এখন শুনছিস। সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট সেট কাকে বলে। রিপ্লেসমেন্ট সেট মানে হচ্ছে কোনো একটা লিনিয়ার ইনইকুয়েশন, তার মধ্যে যে ভেরিয়েবলটা থাকে এক্স, সেই এক্সটা যে সেট থেকে তার ভ্যালুগুলোকে চুজ করে সেই সেটকে বলা হয় ওর রিপ্লেসমেন্ট সেট। সাপোজ ধর আমি একটা লিনিয়ার ইনইকুয়েশন লিখছি কি না ax প্লাস বি গ্রেটার দ্যান 0। তাহলে এখানে এই যে তুই ভেরিয়েবলটাকে দেখতে পাচ্ছিস এক্স, সে তার ভ্যালুগুলোকে যে সেট থেকে চুজ করে সেই সেটকে কি বলে, রিপ্লেসমেন্ট সেট বলে। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে রিপ্লেসমেন্ট সেটের মধ্যে থাকা সবাই বোধহয় এই এক্স এর এখানে বসালে এটাকে স্যাটিসফাই করবে না। যে পয়েন্টগুলো এই এক্স এর এখানে বসালে স্যাটিসফাই করবে সেগুলোকে বলবো এই ইনইকুয়েশনের কি সলিউশন, আর সেই সলিউশনকে নিয়ে যে সেট তৈরি হবে তাকে কি বলবো, এই ইনইকুয়েশনের সলিউশন সেট। তার মানে সলিউশন সেট ইজ এ সাবসেট অফ কি হলো, রিপ্লেসমেন্ট সেট। যদি রিপ্লেসমেন্ট সেট পাল্টে যায় তাহলে সলিউশন সেটও সেক্ষেত্রে পাল্টে যাবে। সলিউশন সেট ইজ টোটালি ডিপেন্ডেড আপন রিপ্লেসমেন্ট সেট। বোঝা গেল নিশ্চয়ই। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আরো ভালোভাবে বোঝা যাবে। সাপোজ ধর একটা এক্সাম্পল নিচ্ছি, একটা ইনইকুয়েশন এক্স লেস দ্যান 4। আমি এখানে কি করছি, একটা রিপ্লেসমেন্ট সেট নিচ্ছি, একটা রিপ্লেসমেন্ট সেট নিলাম, আর এটারও আমরা সলিউশন সেটটাও বের করব। কেমন, তাহলে প্রথমে আমি যে রিপ্লেসমেন্ট সেটটা নিয়েছি সেটা হচ্ছে 1 থেকে শুরু করে কোন অবধি নেওয়া আছে না 10 অবধি নেওয়া আছে। আমি আর পরপর লিখলাম না, 1 থেকে শুরু করে 10 অবধি সব পজিটিভ ইন্টিজারগুলোকে লিখেছি। দেখ এই যে এক্সটা, সেই এক্সটা এই সেট থেকে ওর ভ্যালুগুলোকে নেয়। তার মানে এখন ওর রিপ্লেসমেন্ট সেট হচ্ছে এটা। তাহলে এখন ওর সলিউশন সেট কি হবে, এর উপর ডিপেন্ড করে না এর মধ্যে থাকা কোন কোন ভ্যালুগুলো এই এক্স কে স্যাটিসফাই করছে না 1 স্যাটিসফাই করছে, 2 লেস দ্যান 4 স্যাটিসফাই করছে, 3 স্যাটিসফাই করছে। তার মানে সলিউশন সেটটা কি হয়ে গেল 1, 2, 3। সাপোজ আমি এখন রিপ্লেসমেন্ট সেটটা পাল্টে দিচ্ছি, অঙ্কটা একই আছে কিন্তু রিপ্লেসমেন্ট সেট এখন আমি কত নিয়ে নিচ্ছি, -1, 0, 1, 2, 5, 8। সাপোজ আমি এইটা রিপ্লেসমেন্ট সেট এখন ধরে নিলাম, তাহলে সলিউশন সেটটাও নিশ্চয়ই পাল্টে যাবে, কারণ এর মধ্যে থেকে এখন সেই সলিউশনগুলোকে দেখতে হবে যে কি হয়, কে কে স্যাটিসফাই করে না -1 স্যাটিসফাই করে, 0 স্যাটিসফাই করে, 1 স্যাটিসফাই করে, আর 2 স্যাটিসফাই করে। তাহলে এখন সলিউশন সেট হয়ে যাবে -1, 0, 1, 2। তার মানে আমরা দেখছি যে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে যে ইনইকুয়েশনের যে ভেরিয়েবলটা সেটা যে সেট থেকে তার ভ্যালুগুলোকে নেয় সেই সেটটাকে বলা হয় রিপ্লেসমেন্ট সেট, আর ওই রিপ্লেসমেন্ট সেটের অন্তর্গত যে ভ্যালুগুলো ওই ইনইকুয়েশনকে স্যাটিসফাই করে সেগুলোকে নিয়ে আমরা যে সেট তৈরি করি তাকে কি বলা হয়, সলিউশন সেট বলা হয়। কেমন, আচ্ছা নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সলভিং লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। আমরা এখন লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলকে সলভ করার চেষ্টা করব, দেখা যাক কিভাবে আমরা সলভ করতে পারি। তাহলে খেয়াল করে দেখ, মনে রাখবি যে তোরা কিন্তু এর আগে লিনিয়ার ইকুয়েশন 1 ভেরিয়েবল হোক বা 2 ভেরিয়েবল হোক সেগুলোকে সলভ করে এসছিস।
মনে রাখতে হবে যে লিনিয়ার ইকুয়েশন সলভের ক্ষেত্রে যে রুলগুলো তুই জেনেছিলিস লিনিয়ার ইনইকুয়েশন সলভ করার ক্ষেত্রেও সেই রুলগুলোকেই তুই অ্যাপ্লাই করবি, শুধুমাত্র একটা রুল অ্যাপ্লাই করতে পারবি না, মানে একটা এক্সেপশন এখানে আছে, সেটা আমি বলে দেবো। তাহলে আগে আমাদের জেনে নেওয়া দরকার যে এই যে বলছে 4.3.1 এ সলভিং লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলে, তার মানে তার মধ্যে কি কি রুল অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লাই করতে পারি লিনিয়ার ইনইকুয়েশন সলভ করতে গেলে। প্রথম রুলটা কি বলছে? প্রথম রুল বলছে 1 নম্বরে যে অ্যাড অর সাবট্রাক্ট দি সেম নাম্বার অর এক্সপ্রেশন টু বোথ সাইড। বলছে যে কোনো একটা লিনিয়ার ইনইকুয়েশনের বোথ সাইডে আমরা সেম নাম্বার বা এক্সপ্রেশনকে অ্যাডও করতে পারি, সাবট্রাক্টও করতে পারি। সাপোজ আমি একটা লিনিয়ার ইনইকুয়েশন লিখে নিলাম কত, দ্য এক্স প্লাস বি লেস দেন সি। সাপোজ এটা একটা আমার লিনিয়ার ইনইকুয়েশন। এটাকে যদি সি কে এদিকে নিয়ে আসি তাহলে সেই আমাদের যে 4টে জেনারেল ফর্ম পড়ে লিখেছিলাম একটু আগে তার মধ্যে একটাই পড়ে যাবে। তো আমি এটাকে এইভাবেই রেখে দিচ্ছি। আমরা কি বলছি 1 নম্বর রুলে? বলছে যে অ্যাড অর সাবট্রাক্ট সেম নাম্বার অর এক্সপ্রেশন টু বোথ সাইডস। তার মানে কোনো একটা লিনিয়ার ইনইকুয়েশনের বোথ সাইডে আমরা সেম নাম্বার আর এক্সপ্রেশনকে অ্যাডও করতে পারি, সাবট্রাক্টও করতে পারি। তাতে কিন্তু এই ইনইকুয়েশনের সাইনের কোনো কিছু রিভার্সড হয় না, যেরকম সাইন ছিল পরের লাইনেও সেরকম সাইনই থাকে। এটা হচ্ছে রুল 1। রুল 2 কি বলছে? বলছে যে লিনিয়ার ইনইকুয়েশনের মধ্যে যে কোনো টার্মকে বা যে কোনো নাম্বারকে বা এক্সপ্রেশনকে আমরা এক সাইড থেকে অন্য সাইডে কি করতে পারি না, ট্রান্সপোজ করতে পারি। পয়েন্টটা এখানে কি বলেছে? 2 নম্বর পয়েন্টটা বলছে এনি নাম্বার অর এক্সপ্রেশন ক্যান বি ট্রান্সপোজড ফ্রম ওয়ান সাইড অফ এ লিনিয়ার ইনইকুয়েশন টু দ্য আদার সাইড। কিন্তু মনে রাখতে হবে একটা বিষয় এখানে, যে যেটাকে তুই ট্রান্সপোজ করছিস সেটা অন্য সাইডে গিয়ে কিন্তু তার সাইনটাকে চেঞ্জ করে নেবে। তার মানে কি? তার মানে হচ্ছে সাপোজ আমি যদি বিটাকে এদিকে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে না, এক্স প্লাস বি লেস দেন সি। আমি চাইছি এই বিটাকে এই দিকে ট্রান্সপোজ করতে, তাহলে এখন হয়ে যাবে এক্স লেস দেন, এই বিটার আগে প্লাস ছিল, তার মানে এই সাইডে গেলে তার আগে কি চলে আসবে না, একটা মাইনাস চলে আসবে। এই কথাটা বলা হচ্ছে। সিমিলারলি সিটাকে যদি এদিকে নিয়ে আসতাম তাহলেও কোনো প্রবলেম ছিল না, তাহলে এখানে প্লাস ছিল, এইদিকে এসে কি হয়ে যেত, তার আগে মাইনাস হয়ে যেত। তাহলে এই কাজটা কিন্তু আমরা লিনিয়ার ইনইকুয়েশনে করতে পারি, দিস ইজ পারমিসিবল। কেমন? 3 নম্বরে কি বলেছে? মাল্টিপ্লাই অর ডিভাইড বাই সেম নাম্বার, অবশ্যই পজিটিভ নাম্বার, টু বোথ সাইডস অফ এ লিনিয়ার ইনইকুয়েশন। তার মানে লিনিয়ার ইনইকুয়েশনের বোথ সাইডে আমরা সেম পজিটিভ নাম্বার দ্বারা মাল্টিপ্লাইও করতে পারি, ডিভাইডও করতে পারি। সাপোজ ধর এই 3 নম্বর পয়েন্ট যেটা বলতে চাইছে সেটাকে যদি আমি এখানে একটু বুঝিয়ে দিই, তাহলে ধর ডি দিয়ে এটাকে তুই মাল্টিপ্লাই করবি, তাহলে এক্স প্লাস বি লেস দেন সি আছে। পরের লাইনে তুই লিখতে পারিস ডি ইন্টু এক্স প্লাস বি লেস দেন ডি ইন্টু সি, যেখানে অবশ্যই মনে রাখতে হবে ডিটা কি না পজিটিভ। তুই যদি ডিটা দিয়ে এটাকে ভাগ করতে চাইতিস তাহলেও লিখতে পারতিস, এই ইনইকুয়ালিটির কিন্তু কোনো চেঞ্জ হতো না, সেমই থাকতো। কিন্তু আমি বলেছিলাম একটা রুল এখানে অ্যাপ্লাই করা যাবে না, সেটা এক্সেপশন। সেটা কি না, সেটা দেখ নিচে বলেছে হাউএভার হোয়েন ইউ মাল্টিপ্লাই অর ডিভাইড বাই দি সেম নেগেটিভ নাম্বার দেন দি সিম্বল অফ ইনইকুয়েশন ইজ রিভার্সড। তার মানে যদি এই ডি দিয়ে মাল্টিপ্লাই করার সময় ডিটা নেগেটিভ হয়ে যায়, যদি মানে তুই যদি নেগেটিভ সংখ্যা দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করিস তাহলে কিন্তু এই যে আমাদের ইনইকুয়ালিটি রয়েছে তার সাইনটা কি হবে না, রিভার্সড হয়ে যাবে। তার মানে এটা লেস দ্যান ছিল, এটা মাল্টিপ্লাই করার পরে কি হয়ে যাবে না, গ্রেটার দ্যান হয়ে যাবে। সিমিলারলি ডিভাইড করলেও একই জিনিস হতো। কেমন? তাহলে শুধুমাত্র একটু মনে রাখতে হবে কি না, যখনই আমি মাল্টিপ্লাই বাই ডিভাইড করব কোনো একটা নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে, তখন কিন্তু ওর ইনইকুয়ালিটির যে আমার সিম্বলটা সেটা কিন্তু রিভার্সড হয়ে যাবে পরের লাইনে। আদারওয়াইজ অন্য যেগুলো আমরা করেছিলাম ইকুয়েশন সলভের ক্ষেত্রে, যে বোথ সাইডে সেম নাম্বার আমরা অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, আমরা একটা টার্মকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজ করতে পারি, চিহ্নটা অবশ্যই সেক্ষেত্রে চেঞ্জ হবে। এবং কোনো পজিটিভ টার্ম দিয়ে আমরা বোথ সাইডে কি করতে পারি, সেম পজিটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাইও করতে পারি, ডিভাইডও করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই ইনইকুয়ালিটির সিম্বলের কোনো চেঞ্জ হবে না পরের লাইনে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। নেক্সট 4.3.2 কি বলেছে? বলছে প্রসিডিওর টু সলভ এ লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। তার মানে ওয়ান ভেরিয়েবলের যে লিনিয়ার ইনইকুয়েশন সেটা সলভ করার প্রসিডিওরটা এখন ওরা আলোচনা করবে। আমরা দেখব একটা অঙ্ক পেলে আমরা কিভাবে সেটাকে করতে পারি, কিভাবে করা যেতে পারে, দেখা যাক।
তাহলে আমি যে লিনিয়ার ইকুয়েশনটাকে লিখে নিয়েছিলাম, আমি সেরকম একটা লিনিয়ার ইকুয়েশন না লিখে একটু টাফ, মানে একটু অন্য ধরনের একটু টাফ একটা লিনিয়ার ইকুয়েশন লিখে নিচ্ছি। কিরকম না, সাপোজ এদিকে আমি লিখছি এক্স প্লাস বি বাই সাপোজ লিখে নিলাম ডি, এটাকে গ্রেটার দ্যান লিখে নিচ্ছি এদিকে কত না ই মাইনাস এফ, সাপোজ এইটা আমি লিখে নিলাম, যেখানে এ বি ই এফ ডি এরা প্রত্যেকেই কি না রিয়াল নাম্বার। কেমন, এটা একটা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। তাহলে এটার সলিউশন প্রসিডিওর কি বলেছে একটু ওখানে দেখি, আর এখানে করে করে বুঝিয়ে দিই তোদেরকে। 1 নম্বর পয়েন্টটা বলেছে সিম্পলিফাই বোথ সাইডস বাই রিমুভিং গ্রুপ সিম্বলস অ্যান্ড কালেক্টিং লাইক টার্মস। তার মানে বলছে এই যে বোথ সাইডে আমাদের সিম্পলিফাই করতে বলেছে, এই যে গ্রুপ আকারে রয়েছে এটাকে ভেঙে দিতে বলছে, ভেঙে দিয়ে কি করতে বলছে লাইক টার্মগুলোকে পাশাপাশি নিয়ে আসতে বলছে। তাহলে আমরা যদি এটাকে ভেঙে দিই তাহলে এখন কি হয়ে যাবে, এ বাই ডি এক্স হবে প্লাস বি বাই ডি হবে গ্রেটার দ্যান কি হবে ই মাইনাস এফ হবে। এইটা আমরা দেখছি লাইক টার্ম। এরকম যদি এক্স এর আরো টার্ম এদিকে থাকতো তাহলে সেগুলোকে সব আমরা এদিকে পাশাপাশি আনতাম। সিমিলারলি এই এদিকে যত আমাদের রিয়েল নাম্বার এই লেফট হ্যান্ড সাইডে আছে সেগুলোকে পাশাপাশি আনতাম। আর এদিকে তো এক্স এর কোনো টার্মই নেই, সব রিয়েল নাম্বারের জন্য এক জায়গাতেই রাখতে পেরেছি। তার মানে বোথ সাইডে আমাকে সিম্পলিফাই করার পরে লাইক টার্মগুলোকে বোথ সাইডে পাশাপাশি রাখতে বলছে, প্রথম স্টেপ এটা। 2 নম্বর স্টেপ কি বলছে, remove fractions or decimals by multiplying both sides by an appropriate factor, that means LCM of denominators of the or the power of 10 in case of decimals। কি বলেছে না, দেখ এখানে আমরা দেখছি যে এগুলো ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন থাকা অবস্থায় আমরা করব না, ওটাকে সহজ করে নেব কিভাবে না, এদের সাপোজ এখানে ডি আছে এখানেও ডি আছে, যদি এখানে আরো কিছু থাকতো সাপোজ এখানে যদি নিচে সি থাকতো তাহলে আমরা ডি আর সি এর এলসিএম করতাম, সেই এলসিএমটা দিয়ে আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিতাম। তাহলে কি হতো, তাহলে এই ডি গুলো আর বাই সি গুলো আর নিচে থাকতো না। এই একটা জিনিস মানে মনে রাখতে হবে। আরেকটা কথা, যদি এরকম ফ্র্যাকশন না থেকে যদি এখানে ডেসিমাল রিপ্রেজেন্টেশন থাকতো, সাপোজ ধর এ বাই ডি ইজ ইকাল টু সাপোজ ধর এখানে আছে 0.1 এক্স, তাহলে আমরা কি করতাম এই ডেসিমালটাকে ইয়ে করার জন্য, রিমুভ করার জন্য আমরা এটাকে 10 এর মাল্টিপল দিয়ে আমরা বোথ সাইডে এটা মাল্টিপ্লাই করতাম। যেমন ধর এখানে আমরা 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কি হয়ে যাবে, জাস্ট 1 হয়ে যাবে। এটা যদি 0.01 থাকতো তখন আমরা এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম। তার মানে এখানে 10 বা 100 বা 1000 এই সংখ্যাগুলো দিয়ে আমরা মাল্টিপ্লাই করে ডেসিমেলগুলোকে কিসে নিয়ে আসবো না ইন্টিজারে নিয়ে আসবো। তাহলে যদি ফ্র্যাকশন থাকে তাহলে বোথ সাইডে দেখবি যে ডিনোমিনেটরে কারা আছে তাদের এলসিএম দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করবি, তাহলে ফ্র্যাকশনটা থাকবে না বোথ সাইডে। আর যদি দেখিস ডেসিমেল রিপ্রেজেন্টেশন আছে বোথ সাইডে কোথাও, তাহলে কি করবি 10, 100 বা 1000 এইসব দিয়ে গুণ করে ওগুলোকে কি করবি না ইন্টিজারে নিয়ে আসবি। কেমন, এটা হচ্ছে নাম্বার 2 স্টেপ। নাম্বার 3 তে কি বলছে, আইসোলেট অল ভেরিয়েবল টার্মস অন ওয়ান সাইড অ্যান্ড অল কনস্ট্যান্ট অন দ্য আদার সাইড, কালেক্ট লাইক টার্মস হোয়েন পসিবল। তার মানে বলছে যে এই এক্স এর যে টার্মগুলো আছে সেগুলোকে এক সাইডে রাখবো, আর যে রিয়েল নাম্বারগুলো আছে সেগুলোকে অন্যদিকে আমরা নিয়ে চলে যাব। সাপোজ একটা জিনিস লক্ষ্য করে দেখ, আমরা যদি এই ডিটা দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে সিম্পলিফাইড করে নিই তাহলে এর পরের স্টেপটা কি দাঁড়াবে, এক্স প্লাস বি গ্রেটার দেন কি হয়ে যাবে এখানে ডি ইন্টু ই মাইনাস এফ। সাপোজ ডিটাকে আমরা এক্ষেত্রে পজিটিভ ধরে নিচ্ছি আর কি। আচ্ছা, নেক্সট কি করতে বলছে, তার মানে 3 নম্বর স্টেপে বলছে এক্স এর টার্মকে একদিকে রাখতে আর রিয়াল নাম্বারগুলোকে অন্যদিকে নিয়ে যেতে। তার মানে এখন এখানে এক্স থাকলো গ্রেটার দেন এই বিটাকে এপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে না ডি ইন্টু ই মাইনাস এফ মাইনাস কি হয়ে যাবে বি হয়ে যাবে। এটা করতে পারবো। নাম্বার 4 স্টেপে বলেছে মেক দি কোফিশিয়েন্ট অফ দ্য ভেরিয়েবল 1, বলছে এই যে ভেরিয়েবলটা আছে তার কোফিশিয়েন্টকে 1 করতে বলেছে। তার মানে এখানে 1 আনতে গেলে একটা এ দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে কোনো এই সিম্বলের কোনো চেঞ্জ হবে না, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে কিন্তু ডিভাইড করার সময় এই সিম্বলটা রিভার্সড হয়ে যাবে। তাহলে ধরে নিচ্ছি এটা পজিটিভ, তাহলে এ দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাচ্ছে না ডি ইন্টু ই মাইনাস এফ মাইনাস বি বাই কত হয়ে গেল এ হয়ে গেল। তাহলে এইগুলো যেহেতু সবই রিয়েল নাম্বার ছিল তাহলে এই যে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাও রিয়েল নাম্বার হবে। সাপোজ এর মানটা আমি ধরে নিচ্ছি কত না জি, তার মানে আমরা লাস্টে এসে কি পেয়ে গেলাম, এক্স এর ভ্যালুটা এক্স গ্রেটার দেন কত হয়ে গেল না জি হয়ে গেল। কেমন, তাহলে এরপরে বলেছে চুজ দি সলিউশন সেট ফ্রম দ্য রিপ্লেসমেন্ট সেট। এই যে তুই দেখছিস সাপোজ ধর জি এর মান আমি ধরে নিলাম যে জি এর মান হচ্ছে 7, তার মানে এখন দেখতে হবে রিপ্লেসমেন্ট সেট অঙ্কটা কি আছে। সাপোজ যদি রিপ্লেসমেন্ট সেট এরকম দেয়া থাকে যে 1 থেকে শুরু করে সাপোজ 10 অবধি যদি থাকে এটা রিপ্লেসমেন্ট সেট, তাহলে এর সলিউশনটা কত হবে না দেখ কোন এক্স গুলোকে স্যাটিসফাই করছে, কারা 7 থেকে বড় 8, 9 আর 10, তাহলে তখন আমাদের সলিউশন সেট কত হয়ে যাবে না সলিউশন সেট তখন আমাদের হয়ে যাবে 8, 9 অ্যান্ড 10।
এইটা হয়ে যাবে সেক্ষেত্রে তখন সলিউশন সেট। আর যদি আমাদের রিপ্লেসমেন্ট সেট কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমরা রিপ্লেসমেন্ট সেটকে কত ধরে নেব, টোটাল 8টাকেই ধরে নেব। টোটাল যে রিয়াল নাম্বারের সেট সেটাকে আমরা তখন রিপ্লেসমেন্ট সেট হিসেবে কনসিডার করব, যদি অঙ্কে কিছু রিপ্লেসমেন্ট সেট সম্বন্ধে না বলে দেওয়া থাকে। কেমন? তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল থিওরি। এবার আমরা কি করব, এখান থেকে কয়েকটা ইলাস্ট্রেটিভ এক্সাম্পল তোদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে কি করতে হবে। কেমন? দেখ কিভাবে আমরা এক্সাম্পলগুলো করি। আচ্ছা, এবার আমরা যে ইলাস্ট্রেটিভ এক্সাম্পলগুলো করব আর কি, আমি প্রথম এক্সাম্পলটা আগে দেখিয়ে নিই যে কিভাবে এখানে কি করেছে। খেয়াল কর, প্রথম এক্সাম্পলটা কি আছে, বলছে গিভেন এক্স বিলংস টু, মানে রিপ্লেসমেন্ট সেট দিয়ে দিয়েছে। কি বলেছে এক নম্বরের অঙ্কটায়, এক্স বিলংস টু একটা সেট বলে দিয়েছে। কি আছে সেটটা, -3 -4 -3 -4 -5 -6। এইখান থেকে এক্স তার ভ্যালুগুলোকে চুজ করছে, তার মানে এটা রিপ্লেসমেন্ট সেট। আবার বলে দিয়েছে একটা ইনইকুয়েশন, সেটা কি বলে দিয়েছে, 9 <= বলে দিয়েছে কত, 1 - 2x। তাহলে আমাদের কি বের করতে বলেছে, ফাইন্ড দি পসিবল ভ্যালুজ অফ এক্স, তার মানে এক্স এর যে সলিউশন সেট সেটাকে বের করতে বলেছে। অলসো রিপ্রেজেন্ট ইটস সলিউশন সেট অন দ্য নাম্বার লাইন, সেই সলিউশন সেটটাকে লাস্টে গিয়ে নাম্বার লাইনের উপরে আবার ডিনোটও করতে বলেছে বা মার্ক করতে বলেছে। তাহলে দেখা যাক এটাকে কিভাবে সলভ করতে পারি। খুব সহজ। একটা কথা এ প্রসঙ্গে তোদের বলে রাখি যে তোদের বইতে যে নিয়মে এটাকে এরপরে সলভ করেছে সেটা কিন্তু তোরা করবি না। সেটা খুবই একটা এলিমেন্টারি, মানে খুব কি বলবো, মানে অনেক লোয়ার ক্লাসের বাচ্চাদের মতো এইগুলোকে সলভ করেছে। আমরা ওভাবে করব না, আমরা যে রুলগুলো শিখলাম সেইভাবেই করব। ওরা একটা কথা কি বলেছিল রুলের মধ্যে, যে কোনো টার্ম বা এক্সপ্রেশনকে আমরা অন্য সাইডে ট্রান্সপোজ করতে পারি, ট্রান্সপোজেবল। এবং যখন ট্রান্সপোজ আমরা সেটাকে করছি তখন সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার। কিন্তু ওরা কিন্তু অঙ্কগুলো করার সময় সেই রুলটাকে ওরা ইউজ করেনি। যদি ওই রুলটাকে ইউজ করতো তাহলে অঙ্কগুলো আরও বেশি ওদের ছোট হয়ে যেত। আমি আগে তোদেরকে দেখাই যে ওরা কিভাবে করেছে। ওরা কি করেছে এরপর একটু দেখ। ওরা বোথ সাইডে 2x দিয়ে অ্যাড করেছে, এদিকেও 2x দিয়েছে, এদিকেও 2x দিয়েছে। তাহলে এদিকে হয়ে গেছে 2x + 9 <= এদিকে হয়ে গেছে কত, 1 - 2x + 2x। কেমন? নেক্সট দেখ কি করেছে, যে 2x এই দুটো কেটে গেছে, কারণ আমরা সেম নাম্বারকে অ্যাড করতে পারি, কোনো অসুবিধা নেই আমাদের রুল অনুযায়ী। তাহলে এখন কত হয়ে গেছে না, 2x + 9 <= 1 হয়ে গেছে। এবার কি করেছে ওরা, একটা -9 বোথ সাইডে যোগ করেছে। তার মানে এদিকে এখন হয়ে গেছে 2x + 9 প্লাস দিয়ে -9, আর এদিকে হয়ে গেছে 1 - 9, বা এটাকে ভাবতে পারিস 1 + -9, একই ব্যাপার। তাহলে এখন কি হচ্ছে, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে 2x <= 1 - 9 মানে -8 হয়ে গেছে। এবার কি করেছে, 2 দিয়ে ডিভাইড করে দিয়েছে বোথ সাইডে, তার মানে 2 <= -4। ওরা এইভাবে সলভ করেছে। কিন্তু আমি বলছি যদি ওই রুলটাকে আমরা ইউজ করি, যে কোনো টার্মকে অন্য সাইডে আমরা ট্রান্সপোজ করতে পারি, সাইনটা সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে তো এত এটাকে এইভাবে তো করার কোনো দরকার ছিল না, এত স্টেপ এটাকে করে, যে প্রথমে আমি -2x দিয়ে সাম করছি, তারপর আবার -9 দিয়ে দুদিকে আমরা সাম অ্যাড করছি। এগুলো তো করার কোনো দরকার ছিল না। দেখ এটাকে আমরা কত সহজে করতে পারতাম, এবং যেটা দেখাচ্ছি এখন সেইভাবেই কিন্তু তুই করবি এক্সারসাইজগুলো, এবং এক্সামেও সেইভাবেই করবি। এইভাবে মানে একদম নিচু ক্লাসের মতো এইটা সলভ করার মতো জিনিস ক্লাস 10-এ এসে কিন্তু সেই স্ট্যান্ডার্ড আমাদের নয়। কেমন? একেতেই ইনইকুয়েশনের মতো সহজ জিনিস নেই, বুঝতেই পারছিস। তার উপরে যদি এটাকে আমরা আরো লোয়ার লেভেলের স্ট্যান্ডার্ডে গিয়ে করি তাহলে এটার মধ্যে আর কিছু থাকে না। আমরা কি করছি না, আমরা এখানে জেনেছি যে এক্স এর যে টার্মগুলো সেগুলোকে এক সাইডে রাখতে হবে, রিয়াল নাম্বারগুলোকে অন্যদিকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা কি করছি, এই 2xটাকে আমরা এপাশে নিয়ে আসব, আর এই 9টাকে এদিকে নিয়ে যাব। বা কেউ এটাকে করতে পারে যে এই -2xটা এখানে রয়েছে, থাক না, অসুবিধার কি আছে, আমরা 1টাকে এপাশে নিয়ে আসবো, তাও করতে পারে। তাহলে 1টাকে এপাশে নিয়ে আসলে কত হবে, 9 - 1, 1 এর এখানে আসলে সাইন চেঞ্জ হয়ে গেল, আগে <= কত হলো, -2x। তার মানে এদিকে কত হচ্ছে, -8 <= কত হয়ে যাচ্ছে, -2x। কেমন? তাহলে দেখ এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখ, যে এইখানে আমরা যেটা এখানটায় সরি এখানে -8 দিয়ে দিচ্ছি, এখানে 8 হবে আর কি, 9 - 1 8 হবে। হ্যাঁ, তাহলে দেখ এইটা আমাদের লিখতে পারি এখানে।
এবার আমাদের কি বলেছিল যে এক্স এর যে কোফিসিয়েন্ট আছে সেটাকে কি করতে হবে, 1 করতে হবে। তাহলে এক্স এর কোফিসিয়েন্টকে 1 করতে গেলে একটা -2 দিয়ে ডিভাইড করতে হবে বোথ সাইডে। আমরা কি জেনেছি যে যখনই মাইনাস দিয়ে ডিভাইড করি তখন এই ইনইকুয়ালিটির সিম্বল রিভার্সড হয়ে যায়। তাহলে এদিকে এখন লিখবো 8/-4, এই লেস দেন ইকুয়াল টুটা গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে, আর এইদিকে হয়ে যাবে -2x/-2, সরি এখানে 4 লিখে ফেলেছি, -2 আর কি, কেমন, এইটা হয়ে যাবে। তাহলে এদিকে কত হয়ে যাচ্ছে, এটা করলে -4 গ্রেটার দেন ইকুয়াল টু এদিকে কত হয়ে যাচ্ছে x। এবার আমরা কি জানি, এটাকে ঘুরিয়ে আমরা লিখতে পারি, একই ব্যাপার নোটের মধ্যে লেখা ছিল, তাহলে এটাকে লেখাই যায় x লেস দেন ইকুয়াল টু -4। তাহলে এটা কত সহজে আমার বুঝতে সহজ হচ্ছে যে কোনো দিকে কোনো কিছু অ্যাড করার দরকার নেই, কত অ্যাড করব, কোন সময় কি অ্যাড করব, এইগুলো আমার ভাবার দরকার নেই। শুধু আমাকে ভাবতে হবে কি না, x এর টার্মকে একদিকে নিয়ে যাব, রিয়াল নাম্বারকে অন্যদিকে নিয়ে যাব, এক্স এর যে কোফিসিয়েন্ট আছে তাকে 1 করব, ব্যাস আমার সেখান থেকেই আমার সলিউশন বেরিয়ে যাবে। এখন দেখ এক্স লেস দেন ইকুয়াল টু 4 আর এই হচ্ছে রিপ্লেসমেন্ট সেট, তাহলে এর মধ্যে কে কে এই ঘটনা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, -4 লেস দেন ইকুয়াল টু -4, -5 আর -6, তার মানে আমার সলিউশন সেট কি হয়ে যাচ্ছে না, আমার সলিউশন সেট হয়ে যাচ্ছে -4, -5, -6, এইটা আমার সলিউশন সেট। এবার এটাকে যদি রিয়াল লাইনের উপরে ওরা এটাকে পয়েন্ট আউট করতে বলে তাহলে আমরা কি করব না, এখানে যদি 0 হয় এখানে আমরা -1 লিখলাম, এখানে আমরা -2 লিখলাম, এখানে -3 লিখছি, এখানে -4, এই হচ্ছে আমাদের -5 আর এই হচ্ছে আমাদের -6। তাহলে কোন কোন পয়েন্টগুলো নেব না, -4 কে নেব এই পয়েন্টটা, এই -5 কে নেব আর এদিকে -6 কে নেব। এই হচ্ছে আমার সলিউশন সেটের ডিনোশন মানে নোটেশনটা হবে রিয়েল লাইনের উপরে, কেমন। তাহলে দেখ এর পরের লাইনে ওরা যেটা করেছে এইটা করে এইখানে এইগুলোকে ব্ল্যাক কালার দিয়ে একটু বোল্ড করে এইগুলোকে মার্ক করে দিবি যে এইগুলো সলিউশনকে রিপ্রেজেন্ট করছে, কেমন। তাহলে খুব সহজ অঙ্ক, বুঝতেই পারছিস, কিন্তু বইয়ের নিয়মে ওইভাবে করবি না, ওই অ্যাড করাটা করবো না, যেভাবে বললাম এইভাবে যেটা আমরা শিখলাম রুল সেই অনুযায়ী করব। এরপর আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সাম্পল 4। দেখা যাক এক্সাম্পল 4টায় কি বলছে। দেখ এক্সাম্পল 4 এ বলছে যে ফাইন্ড দি ভ্যালুজ অফ এক্স হুইচ স্যাটিসফাই দি ইনইকুয়েশন। একটা ইনইকুয়েশন দিয়ে দিয়েছে, বলেছে যে এক্স এর ভ্যালু বের করতে আর কি, সলিউশন সেট বের করতে, আর এক্সটা বলে দিয়েছে বিলংস টু ডব্লিউ, তার মানে রিপ্লেসমেন্ট সেটটা কি, হোল নাম্বারের সেট। হোল নাম্বারের সেট নিশ্চয়ই তোরা জানিস 0 1 2 3 4 এইভাবে ডট ডট করে পজিটিভ দিকে যায়, এটাকে আমরা বলি হোল নাম্বারের সেট। মানে ন্যাচারাল নাম্বারের সেটের সঙ্গে 0কে ইনক্লুড করে দিলে যেটা হয় সেটা হচ্ছে হোল নাম্বারের সেট হয়, কেমন। তাহলে সেখান থেকে আমাকে সলিউশন সেট বের করতে হবে প্রথমত, আর তারপরে বলেছে সেটাকে আবার নাম্বার লাইনের উপরে আমাকে মার্কও করতে হবে, দেখিয়ে দিতে হবে। তাহলে আগে আমি এটাকে লিখে নিচ্ছি যে আমার ইনইকুয়েশনটা কি আছে না, বাদিকে আছে -2 5/6 লেস দেন আছে হাফ -2x/3 লেস দেন ইকুয়াল টু আছে 2, আর এক্সটা কি বললাম, রিপ্লেসমেন্ট সেট এখানে কি আছে না, হোল নাম্বার সেট ডব্লিউ আছে, কেমন। আমরা এবার এটাকে সলভ করব। তাহলে আমরা ওদের মতো ওই সাম অ্যাড করাটা বোথ সাইডে এইসব কিচ্ছু করব না, আমরা কি করব ভালো করে ভেবে দেয়। আমাকে তো এক্স এর ইন্টারভ্যালটা বের করতে হবে যে এক্সটা কার মধ্যে আছে, তার মানে আমি এখন চেষ্টা করছি মাঝখানে এক্স রাখতে আর এই দিকে সব রিয়াল নাম্বার নিয়ে আসতে। তার মানে এই যে এক্স এর টার্মের সঙ্গে এই যে হাফটা আছে, তাহলে এই হাফটাকে এখানে রাখবো না, এই হাফটাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতে চাই এই মাঝখানের অংশ থেকে। তাহলে কি করব, আমরা তিনজনের সঙ্গে -1/2 অ্যাড করে দেব, তাহলে এই হাফটা চলে যাবে, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা তার আগে এটাকে আমরা আগে ফ্র্যাকশনে নিয়ে আসি, কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 17/6, এখানে হয়ে গেল হাফ -2x/3 লেস দেন ইকুয়াল টু 2। তাহলে আমরা এখন কি করছি, তিনজনের সঙ্গে -1/2 অ্যাড করে দিচ্ছি, তাহলে এদিকে হয়ে যাচ্ছে -1/2 -17/6, এদিকে কত হয়ে যাচ্ছে -1/2 প্লাস হাফ -2x/3 লেস দেন ইকুয়াল টু -1/2 প্লাস 2। দেখ একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় আছে, আমি এটাকে একবারে করতে চাইছি, ভালো করে বুঝবি ব্যাপারটাকে। আমি একবারে করতে চাইছি বলে এই তিনজনের সঙ্গেই -1/2
দিয়ে অ্যাড করলাম। যদি আমি এই অঙ্কটাকে একবারে না করে আলাদাভাবে করতাম তাহলে কিন্তু আমার এই তিনজনের সঙ্গে এইভাবে অ্যাড করার দরকার হতো না। আমি দেখিয়ে দেবো, সেটাও আমি দেখিয়ে দেবো তোদেরকে। আগে এটা করে নিই। আমার নিশ্চয়ই এখানে মোটিভটা বোঝা গেছে। আমি এখন এক্সকে মাঝখানে নিয়ে আসতে চাই, আমি দেখতে চাই এক্সটা কোন ইন্টারভ্যালের মধ্যে এখানে থাকে। ওই জন্য এক্স এর টার্মের সঙ্গে যা আছে সেগুলো এখন তাড়িয়ে দিতে হবে। ওই জন্য আমি -1/2 দিয়ে অ্যাড করে দিলাম। কেমন? তার কারণ এখানে যদি এই থাকতো তাহলে আমি এই হাফটাকে এই পাশে জাস্ট নিয়ে আসতাম, কিন্তু সেই উপায় তো নেই। এখানে তো 3খানা টার্ম আছে, ওই জন্য -1/2 দিয়ে আমাকে বাধ্যতামূলক অ্যাড করতেই হলো। তাহলে এদিকে আমাদের কত হয়ে যাচ্ছে? এটা করলে কত হয়ে যাচ্ছে না, এদিকে আমাদের হয়ে যাচ্ছে 6, আমাদের -3 -17। এইদিকে এই দুটো কেটে যাচ্ছে, এখানে হচ্ছে -2x/3 লেস দ্যান ইকুয়াল টু এখানে কত হয়ে যাচ্ছে না 3/2 হয়ে যাচ্ছে। কেমন? তাহলে এদিকে আমাদের কত হয়ে যাচ্ছে না -20/6, তার মানে আমাদের কেটে গেলে কত হয়ে যাচ্ছে না -10/3 হচ্ছে, লেস দ্যান হচ্ছে -2x/3 লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3/2। এবার আমরা কি করতে চাই? এই যে এক্স এর যে কোফিশিয়েন্ট সেটাকে 1 করতে চাই। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এটা 2/3 আছে, মানে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করবো। আবার একটা মাইনাসও দরকার, তাহলে যেই -3/2 দিয়ে মাল্টিপ্লাই করব, সুতরাং যেহেতু মাইনাস দিয়ে করছি সুতরাং এই সিম্বলগুলো সব রিভার্সড হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করছি? একটা -3/2 দিয়ে তিনজনের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে এদিকে কত হবে? -3/2 ইন্টু -10/3। কেমন? আচ্ছা, লেস দ্যান হয়ে, সরি এটা লেস দ্যান হবে না, সাইন চেঞ্জ হয়ে যাবে, এদিকে হয়ে যাবে। এটাই কত হবে? -3/2 ইন্টু কত হয়ে যাচ্ছে -2x/3, আর এইটাও চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে? -3/2 ইন্টু কত হয়ে যাচ্ছে 3/2। তাহলে দেখা যাক এটা কত হয়ে যায়। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে এটা কাটলে কত হয় 5, গ্রেটার দেন এখানে কত হয়ে যাচ্ছে? এইগুলো সব কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে, আর গ্রেটার দেন ইকুয়াল টু এখানে কত হয়ে যাচ্ছে? -9/4 হয়ে যাচ্ছে। তার মানে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কত হয়ে যাচ্ছে? -9/4 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 5। তাহলে এক্সটা কোন ইন্টারভ্যালের মধ্যে থাকছে না এই ইন্টারভ্যালের মধ্যে থাকছে। তার মানে এখন আমাকে দেখতে হবে এই রিপ্লেসমেন্ট সেটের মধ্যে কোন মানে কোন এক্স এর ভ্যালুগুলো একে স্যাটিসফাই করছে, সেটাই হবে সলিউশন। তাহলে এখন দেখ সলিউশন আমার কি হয়ে যাচ্ছে না, আমি এখান থেকে সলিউশন বলে লিখে দিচ্ছি। সলিউশন আমাদের হয়ে যাচ্ছে কত না, খেয়াল কর, আমাদের হোল নাম্বার শুরু হয় 0, 1, 2, 3, 4 এইভাবে। তাহলে এক্ষেত্রে কত হবে? আমাদের এখানে 0টা একে এই ইন্টারভ্যালের মধ্যে পড়ছে, 1 পড়ছে, 2 পড়ছে, 3 পড়ছে, আর 4 পড়ছে। তাহলে আমাদের সলিউশন সেট কত হয়ে গেল? 0, 1, 2, 3, 4। তার মানে এইটা আমি পেয়ে গেলাম কি না আমাদের এক্ষেত্রে সলিউশন সেট। এবার যদি বলে যে এইটাকে মার্ক করে দিতে, তাহলে এটার আমি করে দেখালাম না, খুব সহজ। একটা রিয়াল লাইন টানবি, টেনে সেখানে 0 থেকে 4 অব্দি ওইগুলোকে পয়েন্টগুলোকে বসিয়ে ওখানে এরকম বোল্ড করে একটু সার্কেল করে দিয়ে মার্ক করে দিবি, ওইটাই হচ্ছে সলিউশনকে মার্ক করা হয়ে গেল। নিশ্চয়ই বোঝা গেছে। এইবার আমি যেটা তোদেরকে বলছিলাম যে এটাকে একবারে যদি করতে চাই তাহলে আমাকে -1/2 অ্যাড করতে হচ্ছে, কিন্তু যদি কেউ চায় যে আমি একবারে করব না তাহলেও করতে পারে। দেখা যাক তাহলে কিভাবে করব। তাহলে এখন আমি এইগুলো মুছে দিয়ে, আমি একবারে করতে চাইছি না, আমি কি করছি এই থেকে সব মুছে দিলাম, দিয়ে আমি দেখাচ্ছি আলাদা করে যদি এটাকে করতাম তাহলে আর ওই -1/2 দিয়ে আমার অ্যাড ফ্যাড করা লাগতো না, এমনি সহজে মানে এমনি হয়ে যেত, অন্যভাবে হয়ে যেত। দেখা যাক আমরা সেটা কিভাবে করতে পারি। আমি কি করছি এখান থেকে, এই জিনিসটা তো গ্রেটার দ্যান -17/6, এটাকে আলাদা করে ধরে নিচ্ছি, অ্যান্ড 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু এইটা, সেটাকে আলাদা করে ধরে নিচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখে নিচ্ছি না -17/6 লেস দেন হাফ -2x/3, এইটা একটা পোর্শন হচ্ছে। আর একটা পোর্শন কি হয়ে যাচ্ছে না হাফ -2x/3 লেস দেন ইকুয়াল টু 2। আমরা দেখি দু জায়গা থেকে এক্স এর ভ্যালু কত বেরোয়। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে আমার, এখান থেকে এই হাফকে এপাশে নিয়ে আসলে কত হয়ে যাবে? -1/2 হয়ে যাবে। তাহলে -17/6 মাইনাস আমার কত হয়ে গেল না হাফ হয়ে গেল, লেস দেন -2x/3। তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে না, এটা হয়ে গেছিল -20/6 মানে -10/3 লেস দেন -2x/3। তাহলে এখন আমরা -3/2 দিয়ে বোথ সাইডে গুণ করব এইটাকে 1 করার জন্য। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এদিকে মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, 3/2 মানে কত হয়ে যাবে 5, এদিকে 3/2 দিয়ে গুণ করলে -3/2, এটা চেঞ্জ হয়ে গেল। আর এখানে কত হয়ে গেল x, তার মানে এই এক সাইড দিয়ে পেয়ে গেলাম x লেস দেন 5। দেখি এখান থেকে কত বেরোয় x এর ভ্যালু।
এখান থেকে আমরা কি করছি, মাইনাস 2x/3টাকে একদিকে রেখে দিলাম, এদিকে এই হাফটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে 2 মাইনাস হাফ হলো, 2 মাইনাস হাফ মানে কত, 3/2 হয়ে গেল। এইবার আবারও মাইনাস 3/2 দিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই করব, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এদিকে x হয়ে গেল, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হয়ে গেল, মাইনাস 3/2 ইন্টু কত, 3/2। তার মানে এখানে হয়ে গেল আমাদের x গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 9/4। তাহলে দেখ এই দুটোকে আলাদা পার্টে করলাম, এবার আমরা মিলিয়ে দেব দুটোকে। তার মানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 9/4 আর লেস দ্যান 5, অতএব x কি হয়ে গেল, গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস 9/4 অ্যান্ড লেস দ্যান কি হয়ে গেল, 5। আগের বারও তো এটাই এসেছিল, তার মানে আমি চাইলে একবারেও করতে পারি, তাহলে আমাকে ওরকম ওই মাইনাস হাফ বা কিছু দিয়ে ওরকম তিনজনকেই অ্যাড করতে হবে ওই ব্যাপারটা। আর যদি এটাকে আলাদা করে ভেঙে নিয়ে করি তাহলে অত কিছু মনে রাখতে হবে না, এমনি যেভাবে শুরুর অঙ্কটা দেখিয়েছিলাম এক্সাম্পল 1 সেইভাবে আলাদা করে করলেই করে ফেলতে পারবো। এইবার এই ইন্টারভালের মধ্যে কোন এক্স গুলোকে স্যাটিসফাই করছে, সেই 0 থেকে 4 অবধি ওরা স্যাটিসফাই করছে, সলিউশন সেট পেয়ে গেলাম, একই হলো অঙ্কটা। তাহলে এই দুভাবেই কিন্তু করতে পারিস, এটা মাথায় রাখবি কেমন। নেক্সট আমি এখানে যেটা করাবো সেটা হচ্ছে 9 এর অঙ্কটা করাই। দেখ এক্সাম্পল 9 কি বলছে, দেখ এক্সাম্পল 9 আমাদেরকে দুটো ইনইকুয়েশন দেয়া আছে, সেই দুটো ইনইকুয়েশনের আমাকে সলিউশন সেট বের করতে বলেছে, এবং লাস্টে এসে সেই সলিউশন সেট দুটোর কি করতে বলেছে না, আবার ইন্টারসেকশন নিতে বলেছে। সেট দুটোর ইন্টারসেকশন নিলে কি হবে সেটা আমাকে দেখাতে হবে কেমন। তাহলে আমরা এক্সাম্পল 9 লিখছি, অঙ্কটা বলছে আগে পড়ে নি, যে p ইজ দি সলিউশন সেট অফ 8x - 1 গ্রেটার দেন 5x + 2। তার মানে 9 আমাদের বলছে কি না, 8x - 1 গ্রেটার দেন বলে দিয়েছে 5x + 2। এখান থেকে যে x এর ভ্যালুগুলো পাবো সেই সলিউশন সেটটা কি হয়ে যাবে না, p হয়ে যাবে। তাহলে আগে আমরা পিটাকে বের করে নিই, তারপর কিউকে বের করব। আর এখানে রিপ্লেসমেন্ট সেট কি বলে দিয়েছে, ন্যাচারাল নাম্বারের সেট বলেই দিয়েছে যে এক্সটা কার মধ্যে থাকছে, এন এর থেকে তার ভ্যালুগুলো নিচ্ছে, তার মানে রিপ্লেসমেন্ট সেটটা ন্যাচারাল নাম্বারের সেট। এটা খুব সহজ, এটাকে করি। এক্স এর টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো, ওরা কিন্তু ওইভাবে করেনি, আমরা এইভাবে করছি, আমাদের কাছে খুব ক্লিয়ার ব্যাপারটা। এক্স এর টার্ম একদিকে নিয়ে আসতে হবে, তাহলে কি করতে হবে, এদিকে তো 8x ছিলই, এই 5x এদিকে আসলে -5x হয়ে যাবে, গ্রেটার দেনই থাকলো। এই মাইনাস হাফকে তখন ওপাশে নিয়ে যাব, একই স্টেপের মধ্যে করে নিবি, বারবার ওই স্টেপ বড় করার দরকার নেই। এই -1 ওদিকে গেলে কত হবে, 2 + 1 হয়ে যাবে। আমরা তো এইভাবে ট্রান্সপোজ করতেই পারি, কোনো আমাদের প্রবলেম নেই, শুধুমাত্র খেয়াল রাখতে হবে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এদিকে কত হয়ে যাচ্ছে, 3x গ্রেটার দেন কত হয়ে যাচ্ছে, 3, তার মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে x গ্রেটার দেন 1 হয়ে গেল। তার মানে এখন ভেবে দেখ যে p যে সেটটা আমরা পাচ্ছিলাম সেই p সেটটা আমাদের কত হয়ে গেল না, p সেটটা হয়ে যাচ্ছে গ্রেটার দেন 1, মানে 2 থেকে শুরু করে তার পরের সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো। তার মানে p = আমাদের কত হয়ে গেল, 2, 3, 4, 5 এইভাবে ডট ডট করে চলছে। এইটা হচ্ছে আমাদের p। এবার আমরা কিউ বের করব। তাহলে আমরা কিউ বের করার সময় এইটাকে মুছে দিচ্ছি, উপরের এইটাকে আর আমরা করছি মানে রাখছি না। দেখা যাক কিউ কত আসে, তারপরে আমরা ইন্টারসেকশন করে দেব। তাহলে আর একটা ইনইকুয়ালিটি কত বলেছে এখানে, বলেছে 7x - 2। আর একটা ইনইকুয়ালিটি লিখছি 7x - 2, এটা বলছে গ্রেটার দেন ইকুয়াল টু 3 × x + 6। এখানেও এক্সটা বিলংস টু n বলে দেওয়া আছে, এক্সটা কোথায় না বিলংস টু n, রিপ্লেসমেন্ট সেট। কি করব, এক্স এর টার্মকে একদিকে নিয়ে আসবো, তাহলে আগে এটাকে লিখে নিলাম 7x - 2 গ্রেটার দেন ইকুয়াল টু 3 দিয়ে মাল্টিপ্লাই কর, 3x + 18 হয়ে গেল। এইবার কি করছি, 3x কে পাশে নিয়ে আসছি, তাহলে 7x - 3x, আর এই -2 কে ওপাশে নিয়ে গেলে কত হয়ে যাবে, 18 + 2, তাহলে এটা হয়ে গেল 4x গ্রেটার দেন ইকুয়াল টু কত, 20। তার মানে x গ্রেটার দেন ইকুয়াল টু 5 হয়ে যাচ্ছে। তার মানে 5 থেকে শুরু করে তারপরের সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো তৈরি করবে হচ্ছে কিউ সেটটাকে। অতএব কিউ কত হয়ে যাবে না, 5, 6, 7, 8 এইভাবে চলতে থাকছে। তার মানে এই দুটো সেটের যদি এখন আমাকে ইন্টারসেকশন করতে হয় তাহলে সেই ইন্টারসেকশনটা কত হবে, ইন্টারসেকশন মানে এই সেট দুটোর মধ্যে কমন যে এলিমেন্টগুলো আছে তাদের নিয়ে যে সেটটা পাই আমরা। তার মানে পি ইন্টারসেকশন কিউ কত হয়ে যাবে, দেখ এখানে 2 থেকে শুরু করে তার পরের সমস্তগুলো, এখানে 5 থেকে শুরু করে তার পরের সমস্তগুলো। তার মানে কি হয়ে যাবে, এই সেটটা তো অলরেডি এর মধ্যে ঢুকে রয়েছে, তার কারণ এরপরে তো 5 থেকে শুরু করে সব আছে অলরেডি এইগুলো। তার মানে এই 5 থেকে শুরু করে যেগুলো হবে সেইগুলোই হবে ওদের ইন্টারসেকশনের মধ্যে, কারণ ওগুলো দুটোর মধ্যেই আছে। তাহলে হয়ে যাবে 5, 6, 7, 8 এইভাবে ডট ডট দিয়ে চলবে।
এই হয়ে গেল আমার অঙ্কটা শেষ, যে পি ইন্টারসেকশন কিউ লাস্টে এসে কত হবে। এরপর আমি আর একটা অঙ্ক দেখাই। এইবার একটা অঙ্ক দেখাচ্ছি, সেই অঙ্কটা কি আছে না, সেই অঙ্কটা স্টেটমেন্ট আকারে লেখা আছে, সেখান থেকে আমাকে আগে ইনইকুয়েশন তৈরি করতে হবে, তারপর সেই ইনইকুয়েশনকে সলভ করতে হবে। সেই অঙ্কটা হচ্ছে তোর আমাদের এক্সাম্পল 15। আমি এক্সাম্পল 15টা করব, সেটা কিন্তু আমার এরকম ইনইকুয়েশন দেয়া নেই, আমাকে কি করতে হবে না স্টেটমেন্ট দেওয়া আছে, আমাকে ইনইকুয়েশন তৈরি করতে হবে, তারপর সেই ইনইকুয়েশনকে সলভ করে আমার এক্স এর ভ্যালু বের করতে হবে। কেমন? তাহলে এখন আমরা 15টা করব। 15-এ কি বলছে আমাদের দেখা যাক, স্টেটমেন্টটা কি বলছে। 15-এর স্টেটমেন্টে বলছে যে an integer is such that 1/3 of the next integer is at least 2 more than 1/4 of the previous integer. Find the smallest value of the integer. আমাকে ইন্টিজারের স্মলেস্ট ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে আগে আমরা কি করি, ইন্টিজারটাকে x ধরে নিই। আমরা ধরে নিলাম কি, যে লেট the integer be x। তাহলে কি কি বলেছে আগে আমার জানা দরকার। বলছে 1/3 of the next integer, তার মানে এর নেক্সট ইন্টিজার কত, x প্লাস 1, তার 1/3 কত হবে, তার মানে 1/3 ইন্টু x প্লাস 1 হবে। তার মানে একটা টার্ম আমি পেয়ে গেলাম কত, 1/3 ইন্টু x প্লাস 1। আর একটা কি বলেছে, 1/4 অফ দ্য প্রিভিয়াস ইন্টিজার। তাহলে এর প্রিভিয়াস ইন্টিজার কত, x মাইনাস 1, তার মানে x মাইনাস 1 তার কত বলেছে, 1/4। এবার এদের মধ্যে রিলেশনটা কি বলেছে আগে দেখি। বলছে যে দ্য নেক্সট ইন্টিজার মানে 1/3 অফ দ্য নেক্সট ইন্টিজার, মানে এইটা ইজ অ্যাট লিস্ট 2 মোর দ্যান দি 1/4 অফ দ্য প্রিভিয়াস ইন্টিজার। তার মানে এইটা এর থেকে এইটা বড়। অ্যাট লিস্ট কতটা বড়, 2, তার থেকে বেশিও হতে পারে, কিন্তু অ্যাট লিস্ট 2। তার মানে আমরা কি দেব, গ্রেটার দ্যান ইকুয়াল টু দেব। তার মানে এই যে টার্মটা আমরা দেখছি, এইটা কি হয়ে যাবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু এইটা প্লাস 2। তার কারণ এই টার্মটা এর থেকে অ্যাটলিস্ট 2 বেশি, তার মানে এইটা প্লাস 2 করলে যেটা হবে, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু সেই জিনিসটা হবে। তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হয়ে গেল না, 1/3 x প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে গেল 1/4 অফ x মাইনাস 1 প্লাস কত হয়ে গেল, 2 হয়ে গেল। এইবার এই যে আমরা টার্ম, এই যে জিনিসটাকে পেলাম, এটাকে এখন সলভ করলেই আমাদের x এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে দেখা যাক আমরা এখান থেকে সলভ করি। আমরা কি করছি দেখ, প্রথমে দেখ কি আছে, এখানে ফ্র্যাকশন আছে। তাহলে আমরা কি বলেছিলাম, ফ্র্যাকশন থাকলে এলসিএম করব, ডিনোমিনেটরে 3 আর 4 মানে 12 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে 4 ইন্টু এক্স প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে, 3 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস আমাদের কত 12, মানে এখানে 24 হয়ে গেল। কেমন? এগুলো পাশে লিখে দিবি যে তুই কি কাজ এখানে করলি আর কি, যে এলসিএম অফ 3 and 4 is 12 বা মাল্টিপ্লাইং বাই 12 দি এলসিএম অফ 3 and 4 টু বোথ সাইডস বলে লিখে দিবি পাশে। এরপর কি করব না, এদিকে কত হচ্ছে 4x প্লাস 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু এদিকে হচ্ছে 3x মাইনাস 3 প্লাস 24। আমরা এরপরে x এর টার্মগুলোকে একদিকে নিয়ে আসবো, এদিকে এটা আনলে কত হবে 4x মাইনাস 3x, আর এইটাকে ওদিকে নিয়ে গেলে আমাদের কত হয়ে যাবে না 24 মাইনাস 3, আবার এর সঙ্গে গিয়ে মাইনাস 4। তার মানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 24 মাইনাস 7, তার মানে কত 17। তার মানে আমরা পেয়ে গেলাম x গ্রেটার দ্যান ইকুয়াল টু 17। তার মানে x যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 17 হয়, আমাকে অ্যান্সারটা কি বের করতে বলেছিল, দি স্মলেস্ট ইন্টিজার অফ মানে দি ভ্যালু অফ x উইথ তোর ফাইন্ড দি স্মলেস্ট ভ্যালু অফ দ্য ইন্টিজার, মানে x এর স্মলেস্ট ভ্যালু বের করতে বলেছিল। তাহলে x এর স্মলেস্ট ভ্যালু কত হয়ে গেল না 17 হয়ে গেল। অতএব x এর স্মলেস্ট ভ্যালু কত হয়ে গেল না 17 পেয়ে গেলাম। কেমন? এই হচ্ছে আমার স্টেটমেন্টের একটা অঙ্ক দেখালাম, যেটাকে আমাকে ইনইকুয়েশনে নিয়ে আসতে হলো, তারপরে সেটাকে সলভ করে অ্যান্সার পেলাম। এরপরে আমরা এখন এক্সারসাইজ চলে যাবো। আশা করি এই ভিডিও যা হলো টোটালি থিওরেম থেকে অঙ্ক করে সব বুঝতে পেরেছিস, কিন্তু বইতে যেভাবে করেছে ওই বাচ্চাদের মতো ওইভাবে করবো না, আমরা আমাদের 10th স্ট্যান্ডার্ডের এইভাবে করবো যেভাবে দেখালাম। এবার এক্সারসাইজের অঙ্কগুলোকে মার্ক করে নে। 2 দাগ, 2, 3, 5, 6, 7, 9, 10, 12, 13 এর 2, 14, 16, 17, 18, 20, 21, 23, 22, 23,
24, 26 এর 2, 27, 28, 31, 32, 33, 34, 35। এরপরে দেখবি এমসিকিউ আছে 5টা, সেটা করবি, করলে আমাদের এক্সারসাইজের এই টোটাল কাজ হলো। তো আশা করি এই ভিডিওটা সকলের কাছে ক্লিয়ার, বোঝা গেছে ভালোভাবে। থ্যাংক ইউ।